আচ্ছা, রেকর্ড অপশন গেছে তাই না? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই না? ওকে। আচ্ছা, জি স্যার। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো তোমার আমাদের তড়িৎ পরিবহন, আমরা মানে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি যেটা আছে, ঠিক আছে? তো ইলেকট্রোকেমিস্ট্রি বলতে আগে কি বুঝি সেটা আমরা একটু করি যে ইলেকট্রোকেমিস্ট্রি জিনিসটা আসলে কি। এখানে তুমি তড়িৎ শক্তির সাথে বা তড়িৎ যে প্রক্রিয়াটা আছে, তুমি তড়িতের সাথে এখানে কি করবা? তুমি এখানে তড়িতের সাথে কেমিস্ট্রিকে কাজে লাগাবা, ঠিক আছে? কেমিস্ট্রিকে কাজে লাগাবা। ধরো আমাদের বিভিন্ন শক্তি আছে, আমাদের চারপাশে অনেক শক্তি আছে। আহ, বিদ্যুৎ শক্তি, আহ, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, বিভিন্ন ধরনের শক্তি আছে, ঠিক আছে? তো আমরা কোনো শক্তি কিন্তু সৃষ্টি করতে পারি না, আবার কোনো শক্তি আমরা ধ্বংসও করে দিতে পারি না। তো আমরা কি করতে পারি? শক্তির একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় জাস্ট কি করতে পারি? রূপান্তর করতে পারি। তো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে জাস্ট কি করতে পারি? রূপান্তর করতে পারি। তো কি করতে, এই রূপান্তর গুলা খেয়াল করো। তো এই রূপান্তর গুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। যে আমাদের ধরো তোমার হঠাৎ করে তাপ শক্তি লাগবে, তো তুমি কি করবা? অন্য কোনো শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করার চেষ্টা করবা। যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করার চেষ্টা করবা। এই যে শীতের দিন আসছে, ঠিক আছে? শীতের দিনে তোমার হাত ঠান্ডা হয়ে যায়, তুমি কি করো? দুই হাত ঘষে কি করো? হাতটা গরম করার চেষ্টা করো। এখানে কি হলো? যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হইলো। তুমি চাইতেছো কি কোন একটু তাপ শক্তি এসে তোমার হাতটা গরম হয়ে যাক, তাইলে তুমি এখানে যান্ত্রিক শক্তিটা কি তাপ শক্তিতে রূপান্তর করতেছো, এবং তোমার কি হাতটা গরম হইতেছে। তো এই যে বিভিন্ন কাজে তোমার যে বিভিন্ন শক্তিগুলো লাগে, তোমার এই শক্তিগুলাকে আমরা এই রূপান্তর করি আমরা এই যে এই ইলেকট্রোকেমিস্ট্রি, বা এখানেও কিছু কাজ আছে আমাদের। সাপোজ ধরো তোমার বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে হবে। তোমার তুমি যে কারেন্ট যে কোথা থেকে আসে বা বিদ্যুৎ কোথা থেকে আসে, তুমি দেখবা যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গেলে দেখবা যে কয়েকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অনেক জায়গায় টারবাইন ঘোরায়, জলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে টারবাইন ঘুরে তোমার পানি বিদ্যুৎ উৎপাদন করে। অনেক জায়গায় কি তোমার গ্যাস পুড়াইয়া সেটা সাহায্যে টারবাইন ঘোরানো হয়, তারপর কি বিদ্যুৎ উৎপাদন হয়। তো এই যে গ্যাসের সাহায্যে তুমি যে বিদ্যুৎ উৎপাদন করলা, গ্যাস মানে কি রাসায়নিক শক্তি। সেই রাসায়নিক শক্তিটাকে তুমি কোন শক্তিতে রূপান্তর করলা? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলা। আবার অনেক জায়গায় কি হয়, বিদ্যুৎ শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার প্রয়োজন পড়ে। সাপোজ ধরো তোমার বাসায় আইপিএস আছে, বা তোমার ধরো বাসায় যে কোনো ব্যাটারি আছে। তো কি করে? তুমি আইপিএসটাকে চার্জ করো বা ব্যাটারিটাকে চার্জ করো, কি হয়? তোমার বিদ্যুৎ শক্তিটাকে তুমি কি করো? রাসায়নিক শক্তি রূপে জমা রাখো ব্যাটারির মধ্যে। রাসায়নিক শক্তি রূপে বিদ্যুৎ শক্তিটাকে জমা রাখো। তারপর যখন তোমার কাজে লাগে তখন তুমি বিদ্যুৎ শক্তিটাকে কি মানে রাসায়নিক শক্তিটাকে কি পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তারপর তুমি ইউজ করো। এই যে রূপান্তর গুলো, একটা শক্তি থেকে আরেকটা শক্তির রূপান্তর, এইটাই হলো আমাদের কাজ। মানে এটার জন্য আমরা এত কিছু করি, যে আমরা কি এটার জন্য আমরা করি তোমার বিভিন্ন প্রসেস, বা বিভিন্ন প্রসেস গুলো আমরা এটার মাধ্যমে সম্পন্ন করি। যে আমরা কোনো বিক্রিয়া বা কোনো একটা রাসায়নিক পদার্থের মধ্যে বিদ্যুৎ চালনা করলে কি হয়, আসলে অ্যাকচুয়ালি কি হয়। সাপোজ ধরো তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড আছে। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তুমি বিদ্যুৎ যদি চালনা করো, তাহলে মানে সোডিয়াম ক্লোরাইডের কি পরিবর্তন হবে, বা ওইগুলাতে থেকে তুমি কি কোনো বেনিফিট পাবা কিনা। তো এই বেনিফিট গুলো আমরা এইগুলা নিয়ে আমরা এই অধ্যায়ে কি করব, আলোচনা করব। তো আমাদের আগে জানতে হবে, তো আমরা কি করব এখানে একটা পার্টে আমরা কি করব, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করব। আরেকটা পার্টে আমরা কি করব, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করব। আমরা এই দুইটা শক্তির রূপান্তর নিয়েই আমরা এই অধ্যায়ে কি করব, কাজ করব। তো আমরা প্রথম পার্টে আমরা যেটা দেখবো আসলে কি, কোনটা তড়িৎ পরিবহন করে। এখন তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে যে তুমি রূপান্তর করবা, বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে যে রূপান্তর করবা, রূপান্তর করার জন্য তো আগে তড়িৎ পরিবহন করতে হবে তাকে। তো আমরা কোনগুলো আগে তড়িৎ পরিবহন করে বা কোনগুলো তড়িৎ পরিবহন করে না, তো সেগুলো আগে আমাদের জানতে হবে। তো তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি তড়িৎ পরিবাহী, আরেকটা হলো তড়িৎ অপরিবাহী, কন্ডাক্টরস আর নন কন্ডাক্টরস। ওকে। যেমন তোমার তড়িৎ অপরিবাহী যদি প্রথমে বলি, যে সমযোজী বা অপোলার যৌগ যেগুলো আছে সেগুলো নর্মালি তড়িৎ অপরিবাহী। সমযোজী বা অপোলার যৌগ যেগুলো আছে বা এগুলো তোমাদের তড়িৎ অপরিবাহী, যেমন কাঠ, কাঁচ, হীরা, প্লাস্টিক, সিরামিক, রাবার, গন্ধক, এগুলা কি করে না, তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে? তড়িৎ পরিবহন করে না একটা কারণ আছে, এর মধ্যে কি নেই, হ্যাঁ তোমার ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন এখানে নাই, এজন্য এরা কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। বা এর মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই, এজন্য কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তোমরা ফিজিক্সের সেকেন্ড পেপারের দশম অধ্যায়ে তোমরা ওইটা আরো ভালো শিখবা, যে কোনগুলা কেন বিদ্যুৎ পরিবহন করে না, বা ফ্রি ইলেকট্রন জিনিসটা কি, আর যোজ্যতা ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, এই ব্যান্ড গুলো তখন শিখবা, তখন আরো জানতে পারবা। ঠিক আছে? আর তড়িৎ পরিবাহী কারা?
যেমন তোমার ধরো লোহা টোহা এগুলো সবই কি করে, তামা লোহা বা ধাতু ধাতু কি করে, তড়িৎ পরিবহন করে। বা যেগুলো আণবিক আয়নিক যৌগ, আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো হয়েছে সেই যৌগগুলো কি করবে, তোমার বিদ্যুৎ পরিবহন করবে। ঠিক আছে। তো এই যে বিদ্যুৎ পরিবহন, এই বিদ্যুৎ পরিবহনের আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো দুইটা ভাগে ভাগ করা হয়েছে কি কি, তো আমরা দেখি দুইটা ভাগে ভাগ করে, একটা হলো কি ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হলো কি ইলেকট্রোলাইটিক পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে। ইলেকট্রনীয় পরিবাহী কি জিনিস আসলে সেটা একটু শিখি আমরা। ইলেকট্রনীয় পরিবাহী এমন একটা জিনিস, যদি কোনো ধাতুতে বা ধাতব যৌগতে বা কোনো যৌগতে মুক্ত ইলেকট্রন থাকে, তো আমরা যদি এখানে একটা বোঝানোর চেষ্টা করি যে আসলে মুক্ত ইলেকট্রনটা এখানে কি বোঝাইতে চাইতেছে। ঠিক আছে। তো দেখো কি বোঝাইতে চাইতেছে, খেয়াল করো। আহ মুক্ত ইলেকট্রনটা আসলে কি বোঝাইতে চাইতেছে এখানে দেখো। মুক্ত ইলেকট্রনটা সাপোজ ধরো এটা একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ, এখানে বোঝার চেষ্টা করো সর্ববহিস্থ কক্ষপথ। তো সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে। সর্ববহিস্থ কক্ষ, এই যে এটা ইলেকট্রন, সাপোজ ধরো এটা ইলেকট্রন। ঠিক আছে। সর্ববহিস্থ কক্ষপথে সাপোজ ধরো ইলেকট্রন আছে। ইলেকট্রনটা কোথায় আছে, সর্ববহিস্থ কক্ষপথটাকে কি বলে, যোজ্যতা স্তর। ঠিক আছে। এখন ইলেকট্রনটা যদি এখানে বসে থাকে তাহলে কিন্তু অন্য জায়গায় যাইতে পারবে না। অন্য জায়গায় যাওয়া মানে আরেকটা পরমাণুতে ভ্রমণ করবে। একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু, আরেকটা পরমাণু থেকে আরেকটা পরমাণু, সাপোজ ধরো এর পাশে আরেকটা পরমাণু আছে। তখন কি করবে, ইলেকট্রনটা যাতে এই পরমাণু থেকে এই পরমাণু, আবার আরেকটা পরমাণু আছে, ধরো এই যে তিনটা পরমাণু, এই পরমাণু থেকে এই পরমাণু, এই পরমাণু থেকে এই পরমাণুতে ভ্রমণ করতে পারে, তাইলে আমরা তাকে বলি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এগুলা যে মানে যেই পদার্থে থাকবে তারাই কি করবে, ইলেকট্রনীয় পরিবাহী হবে, মানে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে। তখন এই যে পরিবহন স্তর থেকে একটু উপরে চলে আসে তারা, মানে মুক্ত স্তরে যেখানে ইলেকট্রনটা চলে আসে, এই এটাকে কি বলে, যোজ্যতা স্তর। আর এই যে নতুন ভাবে ইলেকট্রনটা যেখানে আসলো সেটাকে বলা হয় পরিবহন স্তর। ধাতুর মধ্যে এখান থেকে এখানে যাইতে কোনো প্রবলেমই হয় না, কারণ এই গ্যাপটা নাই বললেই চলে। তো এই ইলেকট্রনটা তখন কি কোনো আকর্ষণের মধ্যে থাকে না, তার ফলে কি ফ্রি ভাবে এক পরমাণু থেকে আরেক পরমাণু, আরেক পরমাণু থেকে আরেক পরমাণুতে কি হতে পারে, যাইতে পারে। এটাই হলো কি ফ্রি, এইটাই হলো ইলেকট্রনীয় পরিবাহী। ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো, মানে ইলেকট্রনীয় পরিবাহীর পর আমরা যেটা দেখবো, খেয়াল করো। ইলেকট্রন পরিবাহের পর আমরা যেটা দেখবো, যেটা আমাদের ইন্টারেস্টিং পার্ট, মানে আমরা যে পার্টি ইন্টারেস্টেড, ঠিক আছে, সেই পার্টটা আমরা দেখবো। সেই পার্টটা কি, আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা আমরা দেখবো। এটা আমরা সামনে আরো ব্যাখ্যা করব যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী জিনিসটা আসলে কি। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আসলে জিনিসটা কি। একটু আগে আমরা যেটা দেখলাম, তড়িৎ পরিবাহী আসলে দুই ধরনের, একটা কি ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ইলেকট্রনীয় পরিবাহীতে আমরা যেটা দেখলাম, যে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রনের মাধ্যমে কি হয়, তড়িৎটা পরিবহন হয়। এখন যদি কোনো আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন হয়, তখন তাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনের সাহায্যে হলে ইলেকট্রনীয় পরিবাহী, আর আয়নের সাহায্যে হলে তখন আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন কারা করে, যেমন গলিত কোনো দ্রবণ বা জলীয় দ্রবণ, এই দ্রবণগুলা কি করে, আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে। এক্সাম্পল দিতে পারি, ধরো গলিত সোডিয়াম ক্লোরাইড। হোয়াট ইজ গলিত সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইডকে তুমি তাপ দিয়ে গলাইছো, সেই সোডিয়াম ক্লোরাইডটা কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। সেখানে কিসের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে, আয়নের মাধ্যমে। এজন্য তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলি। আরো আছে, যেমন তোমার ধরো জলীয় দ্রবণ, তোমার ধরো সোডিয়াম ক্লোরাইডকে তুমি পানির মধ্যে গুলাইছো, তাহলেও সে বিদ্যুৎ পরিবহন করবে। তখন সে কিসের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে, আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে। এই যে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলি। এখন আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবাহিতা সম্পর্কে একটু জানি। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আসলে দুই ধরনের। ঠিক আছে। একটা হলো কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হলো কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হলো তড়িৎ অবিশ্লেষ্য। এখন এগুলার আমি বলতেছি, প্রত্যেকটার ব্যাখ্যা বলতেছি। ঠিক আছে। Okay. আমরা বলছি যে আয়নের মাধ্যমে যে পরিবহনটা হয় তাকে আমরা কি বলি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলি, আয়নের মাধ্যমে। তো আয়ন কি, সাপোজ ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করলা, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করলে সেখানে কি কি আয়ন পাবা, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, এই দুইটা আয়ন তুমি পাইলা। এই যে এই দুইটা আয়নের মাধ্যমে তারপর কি হবে, তড়িৎ পরিবহন হবে। এখন তুমি একটা অণুকে তুমি কোনো দ্রবণে দ্রবীভূত করলেই যে সবগুলা অণুই তার আয়ন হয়ে যাবে সেটা কিন্তু কথা না। সাপোজ ধরো একটা দ্রবণে তুমি সোডিয়াম ক্লোরাইডের 1000টা অণু নিছো,
তো দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইডের যেহেতু খুব ভালো বিয়োজিত হইতে পারে, তখন কি হয়, ওই সোডিয়াম ক্লোরাইডের 1000টা অণুই কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। তাহলে 1000টা অণুই ভাগ হয়ে কি উৎপন্ন করে, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। তাইলে ওইখানে খুব বেশি আয়ন থাকলে সেখানে কি হবে, খুব ভালো তড়িৎ পরিবহন হবে। তাহলে ওইটাকে আমরা কি বলবো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলবো। এই যে দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড, গলিত আছে, জলীয় আছে। গলিত মানে আমরা সেটাকে গলাবো তাপ দিয়ে, মানে এখানে কোনো পানি থাকবে না। জলীয় মানে সেখানে পানি থাকবে, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলা খুব ভালো বিয়োজিত হয়, মানে এগুলার যতগুলা অণু তুমি দ্রবীভূত করবা সবই বিয়োজিত হয়ে যাবে। তাহলে সবই বেশি বেশি আয়ন সৃষ্টি করবে। এই জন্য এগুলোর মধ্যে দিয়ে খুব ভালো কারেন্ট পরিবাহিত হবে। এই জন্য এগুলার নামটা হলো কি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এবার আসো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন আছে ইথানয়িক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়া দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। এগুলার ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, তুমি যদি ধরো একটা দ্রাবকের মধ্যে 1000টা ইথানয়িক অ্যাসিড অণু দিছো, তো 1000টা ইথানয়িক অ্যাসিড অণু দেওয়ার পর দেখা যায় যে মাত্র 4 থেকে 5টা অণু বিয়োজিত হয়েছে। বাকি 996টার মতো অণু যা ছিল তাই থাকছে। তাইলে এখানে আয়নিত হইতেছে না, খুব বেশি আয়ন তুমি পাবা না এখান থেকে। 4-5টা আয়ন পাইতেছো, এখন 4-5টা আয়ন দিয়ে আর কতটুকু তড়িৎ পরিবহন করবে? তাইলে এগুলো দিয়ে খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারবে না, খুব কম তড়িৎ পরিবহন করবে এখান দিয়ে। এরকম সালফিউরাস অ্যাসিডও সেম। তুমি ধরো 5-6টা অণু বিয়োজিত হয়, বাকি সবই কি থাকে, অবিয়োজিত অবস্থায়, মানে S2SO3 অবস্থায় থেকে যায়। তাহলে আয়নের পরিমাণটা এখানে খুব কম। আয়নের পরিমাণটা এখানে খুব কম হলে কি হবে, এটা কি খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারবে না। তখন কি হবে, তোমার এগুলোকে আমরা কি বলবো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলবো। এই যেগুলো উদাহরণ। আরেকটা আছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য মানে বোঝা যাইতেছে এখানে কোনো তড়িৎ পরিবহন হবে না। তড়িৎ পরিবহন হবে না কেন, কারণ এখানে কোনো আয়ন তুমি পাবা না, এরা আয়নিত হয় না। জলীয় দ্রবণে এরা আয়নিত হয় না। তো কি হয় দেখো, ইথানল আয়নিত হয় না, তারপরে পানি, একদম বিশুদ্ধ পানি আয়নিত হয় না, কার্বন টেট্রাক্লোরাইড আয়নিত হয় না। কোনো আয়নই পাবা না। 1000টা অণু নিলে একটা অণু বিয়োজিত হবে না, 1000টা যা ছিল তাই থাকবে, কোনো আয়নই পাইবে না এখানে। তাহলে আয়ন যদি না পাও, তাহলে কোনো তড়িৎ পরিবহনও করবে না। এজন্য এগুলাকে আমরা কি বলি, তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী বলি। তাইলে যত বেশি আয়নিত হবে তত বেশি তার তীব্রতা তত বাড়বে, তড়িৎ পরিবহনের তীব্রতা তত বাড়বে, তত আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমরা তাকে বলবো। তড়িৎ বিশ্লেষের ইংরেজি নামটা মনে রাখো, ইলেকট্রোলাইট বলা হয় এটাকে। তড়িৎ বিশ্লেষের ইংরেজি নামটা হলো কি, ইলেকট্রোলাইট বলা হয়, ঠিক আছে, ইলেকট্রোলাইট বলা হয়। তো আমরা একটু ফার্দার আগাই যে আমাদের আচ্ছা, তোমাদের একটা জিনিস পড়তে হবে, যে পড়তে হবে আমি একটু বলতেছি, এটা সক্রিয়তা সিরিজ, ঠিক আছে। সক্রিয়তা, নেক্সট দিন তোমরা যেটা করবা, এই সক্রিয়তা সিরিজটা তোমরা মুখস্থ করে রাখবা, একদম সিরিয়াল টু সিরিয়াল, এই লিথিয়াম থেকে শুরু করে গোল্ড পর্যন্ত একদম সিরিয়ালি মুখস্থ করবা। এই সিরিয়ালটা একদম সিরিয়ালি মুখস্থ করবে, এটা তোমাদের যে কোনো বইতেই দেওয়া আছে। সক্রিয়তা সিরিজটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো সক্রিয়তা সিরিজ নিয়ে আমরা যদি একটু ব্যাখ্যা করি, তারপর আমরা তড়িৎ বিশ্লেষণে যাবো আর কি। এই যে তড়িৎ বিশ্লেষণ বা যাই হোক না কেন, তড়িৎ বিশ্লেষণ আসলে একটা, তড়িৎ বিশ্লেষণে আমরা যাব। তো যাই হোক না কেন, তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ রাসায়নিক কোষ, অনেক ধরনের কোষ পড়বো, পড়বো, যাই হোক না কেন, সব জায়গায় না আমাদের জারণ বিজারণটা লাগবে। কারণ এখানে ইলেকট্রনের আহ, গ্রহণ বর্জন এই জিনিসটা আছে। ইলেকট্রনের গ্রহণ বর্জন মানে কি, জারণ বিজারণ। তো এই জারণ বিজারণ মানে তোমার খেয়াল করো, তাহলে আমাদের এই সক্রিয়তা সিরিজে জানতে হবে যে কোনটার কেউ, আচ্ছা, তোমাদের সক্রিয়তা সিরিজটা আসলে এমন একটা জিনিস যেখানে কিছু কিছু মৌল বা আয়ন চায় কি, জারণের দিকে বেশি তার ঝোঁকটা থাকে। আবার কেউ কেউ চায় আমি বিজারণ বিক্রিয়া করব, আবার কেউ কেউ চায় আমি জারণ বিক্রিয়া করব। জারণ মানে কি ইলেকট্রনের ত্যাগ, আর বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ। তাহলে কিছু কিছু ধাতু আছে তারা জারণ বিক্রিয়াটা বেশি দেওয়ার চেষ্টা করে, আর কিছু কিছু ধাতু আছে তারা বিজারণ বিক্রিয়াটা বেশি দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো এই যে দেখো উপরের দিকে ধাতু আছে যেগুলা লিথিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, এগুলা কি উপরের গুলা কি জারণের দিকে বেশি ঝুঁকে থাকে। ওপরের দিকের গুলার জারণ প্রবণতাটা বেশি, আর নিচের দিকের গুলার বিজারণ প্রবণতাটা বেশি। এই যে দেখো এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখাইছে কি, যতই নিচের দিকে যাবা বিজারণ প্রবণতা তত বাড়তে থাকবে, মানে নিচের দিকের আয়ন গুলা বিজারণ বিক্রিয়াটা বেশি দিতে চায়। এটা কেন বলতেছি আমি একটু পরে এগুলা কাজে লাগাবো।
ঠিক আছে। আর উপরের দিকের গুলো কি জারণ বিক্রিয়া বেশি দিতে চায়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের লাগবে। আর দেখো, যদি নেগেটিভ আয়নের বেলায় বলো যে আমাদের কি আছে, যৌগমূলক আছে নাইট্রেট, এই চারটা পাঁচটা যৌগমূলক, এটাও সিরিয়ালি মুখস্থ করবা। নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। তো এগুলোর মধ্যে কি, যতই নিচে যাবা জারণ প্রবণতা তত বাড়তে থাকবে। ঠিক আছে, ততই জারণ প্রবণতা তত বাড়তে থাকবে। মানে হাইড্রোক্সিলের জারণ প্রবণতাটা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। জারণের সুযোগ পাইলে সবার আগে কে বিক্রিয়া করবে, হাইড্রোক্সিলটা বিক্রিয়া করবে, তারপর আয়োডাইড, তারপর ক্লোরাইড, তারপর সালফেট, তারপর নাইট্রেট, এটা আর যদি বিজারণের সুযোগ পায় তাহলে সবার আগে বিক্রিয়া করবে নাইট্রেট, এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখবো এবার তড়িৎ বিশ্লেষণে যাব। আমরা তড়িৎ বিশ্লেষণে এখানে অনেক কথা আছে, ব্লা ব্লা বা, আমরা এগুলো দেখবো না, আমরা সরাসরি চলে যাব সার্কিট নিয়ে আলোচনা করবো এবং কিছু কিছু ব্যাখ্যা করব। তড়িৎ বিশ্লেষণটা আমি ওইখানেই মানে ব্যাখ্যার উপরে আমি চিত্র দিয়ে ব্যাখ্যা করে শেষ করে দিব, তোমরা বই থেকে তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, ওকে। এবার দেখো কিছু সার্কিট নিয়ে একটু আলোচনা করি। ওকে, সার্কিট নিয়ে একটু আলোচনা করি। দেখো আমরা সার্কিট নিয়ে আলোচনা করি। এখানে সার্কিট আছে আমাদের, প্রথম যে সার্কিটটা আছে সেই সার্কিটটা একটু দেখো তোমরা। এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা হলো একটা, এটাকে দেখো এখান থেকে একটা ইয়া বের হয়েছে। এই যে আমরা জানি কারেন্টের প্রবাহটা কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তোমরা সার্কিট পড়ছো, 9-10-এও পড়ছো, ইন্টারেও পড়ছো। তো সার্কিট সম্পর্কে কিছু না কিছু ধারণা থাকা তোমাদের আমি জানি আছে। ঠিক আছে, তো কারেন্টের প্রবাহটা কি হয়, পজিটিভ থেকে, এই যে আমরা জানি ব্যাটারির পজিটিভ নেগেটিভ কিভাবে চিনবা, বড় দাগটাকে আমরা পজিটিভ বলি, যে এটা হলো পজিটিভ। ঠিক আছে, এই পাশটা হলো পজিটিভ আর এই পাশটা হলো কি নেগেটিভ, ছোট দাগটা কি নেগেটিভের পার্ট। ওকে, তাহলে কারেন্টের প্রবাহটা কি পজিটিভ থেকে কোথায় আসে, নেগেটিভের দিকে আসে। আর ইলেকট্রনের প্রবাহটা কি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ইলেকট্রনটা আসলে কি হয়, কিভাবে প্রবাহিত হয়, এই যে নেগেটিভ পার্টটা আছে, যে এই নেগেটিভ পার্টটা ইলেকট্রনটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি হয়, ইলেকট্রনটা এই তার বেয়ে প্রবাহিত হয়ে এখানে এই যে এই চিত্রে দেখো, এই চিত্রে দেখো, এই যে নেগেটিভ পার্টটা দেখো, খেয়াল করো, এখান থেকে এই নেগেটিভ পার্টটা কি করে, ইলেকট্রনটা ত্যাগ করে। যার ফলে ইলেকট্রনটা এই যে এভাবে প্রবাহিত হয়ে, এই তার দিয়ে প্রবাহিত হয়ে এভাবে এসে তারপর পজিটিভ পার্টে চলে আসে। এটা হলো ইলেকট্রনের প্রবাহ। আর কারেন্টের প্রবাহ মানে কি, পজিটিভ আয়নের প্রবাহ। তাহলে কারেন্টটা কিভাবে হয়, এই যে পজিটিভ সাইড থেকে এভাবে প্রবাহিত হয়ে আবার কি আসে, নেগেটিভ সাইডে চলে আসে। তাইলে ক্লোজ হওয়া জরুরি, নাইলে কারেন্ট এখানে প্রবাহিত হয় না, ইলেকট্রনও প্রবাহিত হয় না। দেখো এই যে একটা সার্কিট, এই সার্কিটে দেখো, এই যে এখান থেকে দেখো, এই যে নেগেটিভ পার্ট থেকে একটা ইলেকট্রন ধরো ছেড়ে দিল, ইলেকট্রনটা ধরো এই তার বেয়ে প্রবাহিত হইতেছে, সামনে আসতেছে, আইসা দেখলো যে সামনে আর কোনো রাস্তা নেই, রাস্তা ফাঁকা, রাস্তা ভাঙা গেছে। তাহলে কি ইলেকট্রনটা আর এখান দিয়ে প্রবাহিত হবে না। ইলেকট্রনটা প্রবাহিত হবে না মানে উল্টা দিকে কারেন্টও প্রবাহিত হবে না। তাহলে কি এখানে কারেন্টের মানটা কত হবে, জিরো হবে। এই ধরনের সার্কিটকে আমরা কি বলি, ওপেন সার্কিট। কোনো প্রবাহ নাই এখানে, কারণ প্রবাহ হইতে পারতেছে না, মাঝখানে কোনো রাস্তা নেই। অনেকটা এরকম, ধরো নদীর পাড়ে আইসা পড়ছো, ব্রিজ নাই। ঠিক আছে, ব্রিজ নাই, তো তুমি যাইতে পারতেছো না নদীর ওই পাশে, গাড়ি নিয়ে যাইতে পারতেছো না। এটাই হলো, তাহলে কি ওই লাভ আছে, কোনো লাভ নেই। তাহলে এই সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে কারেন্ট হওয়ার জন্য ক্লোজ হওয়া জরুরি। এই যে এখানে দেখো ইলেকট্রন, এই যে নেগেটিভ পার্টটা ইলেকট্রনটা ছেড়ে দিবে, ইলেকট্রনটা এই যে তার বেয়ে এখান দিয়ে প্রবাহিত হয়ে পজিটিভ পার্টে চলে আসবে। একই সাথে কারেন্টটা কি হবে, পজিটিভটা বেয়ে নেগেটিভ সাইডে চলে আসবে। সুতরাং এখানে একটা ক্লোজ একটা সার্কিট সৃষ্টি হয়েছে। তাহলে এখানে তুমি কারেন্টের মান পাবা, আই ইকুয়ালস টু ভি বাই আর পাবা। এইটাকে আমরা ক্লোজ সার্কিট বলি এবং এটা হলো পারফেক্ট সার্কিট। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমরা দেখো খেয়াল করো, আমরা যদি ইয়া করি, এই যে একটা সার্কিট, এই সার্কিট হলো শর্ট সার্কিট। শর্ট সার্কিট জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। শর্ট সার্কিট দেখো, শর্ট সার্কিট জিনিসটা আসলে কি, দেখো কারেন্ট এখান দিয়ে আসলো, এই যে এটা হলো কারেন্টের দিক, কারেন্ট আসলো আইসা এই যে এই পয়েন্টে যখন আসলো, এই যে এই পয়েন্টে আসার পর দেখলো যে দুইটা রাস্তা, একটা রাস্তাতে কোনো বাধা নেই আর আরেকটা রাস্তাতে রোদ আছে। তো কি করবে, এই শর্টকাট নেওয়ার চেষ্টা করবে। ধরো এখানে ভোল্টেজের মান ভি। ওকে, শর্টকাটে তখন তাই কি করবে, সমস্ত কারেন্টটাই এই যে শর্টকাটে চলে যাবে, যেখান দিয়ে কোনো বাধা নেই, যে এদিকটা চলে যাবে, এখান দিয়ে রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তখন কি হবে, এই অল্প পথ পাওয়ার কারণে, মানে একটা সহজ পথ পাওয়ার কারণে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এখান দিয়ে যাবে। হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টটা কি, হিউজ অ্যামাউন্ট অফ হিট মানে তাপ, যার ফলে আগুন লেগে যাবে। ঠিক আছে, কারেন্টের মানটা এখানে দেখো বের করি, আই ইকুয়ালস টু কত, ভি বাই আর। দেখো বের করি, আই ইকুয়ালস টু ভি বাই কত, আর। ওকে, এবার দেখো তো এটা কি আসে, ভি এর মান তো ভি। ওকে, আর এর মানটা দেখো তো কত, এই শর্টকাট পথে আর এর মানটা কত, কোনো রোধ নাই মানে কত, জিরো। এখন ভি বাই জিরো মানে কত,
ইনফিনিটি। ইনফিনিটি মানে কারেন্টের মানটা দেখো ইনফিনিটি, তাহলে ইনফিনিটি কারেন্ট মানে কি, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট। তাহলে কি হিউজ অ্যামাউন্ট অফ হিট এখানে প্রডিউস হবে, মানে তাপ এখানে উৎপন্ন হবে, যার কারণে আগুন লেগে যাবে। কোনো যদি সহজ পথটা পাইয়া যায়, মানে যেই পথে কোনো রোধ নাই এমন পথ পাইয়া যায়, তাইলেই ওখানে ঝামেলা আছে। ঠিক আছে, ওইখানে কারেন্টের মানটা হঠাৎ করে বেড়ে যাবে, যার কারণে কি হবে, অনেক প্রচন্ড তাপ সৃষ্টি হবে, যার কারণে তোমার কি পুইরা যাবে। যা কারেন্টের মান খুব খুব বেশির কারণে সেনসিটিভ যে জিনিসগুলো আছে, তোমার বাসায় সেনসিটিভ অনেক জিনিসই আছে, ফ্রিজও একটা সেনসিটিভ জিনিস, তোমার টিভিও সেনসিটিভ জিনিস। এই যে সেনসিটিভ যে ইলেকট্রিক জিনিসগুলো আছে সেগুলো কি যাবে, পুড়ে যাবে। ওকে, আমরা এবার আমাদের কোনোটাই না, আমরা ওপেন সার্কিট থাকে, আমরা এবার এই যে একটা, দেখো খেয়াল করো, এই যে একটা, মানে আমি একটু জুমটা একটু কমাই দেই, এই যে এটা দেখার চেষ্টা করো। এটা আমরা এবার দেখো, আমরা এই যে এটা আমরা দেখার চেষ্টা করতেছি, এটা আমরা এবার দিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণটা বুঝাই দিব। ওকে, এবার আসো তড়িৎ বিশ্লেষণে। আমরা তো ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট, তিনটা সার্কিটে আমরা বুঝলাম। শর্ট সার্কিটটা অবশ্যই এখানে আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের হলো ওপেন সার্কিটটাকে আমরা ক্লোজ সার্কিট বানাবো। যদি আমরা ওপেন সার্কিটটাকে ক্লোজ সার্কিট বানাইতে পারি, তাহলে ওইখানে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে, নতুবা বিদ্যুৎ পরিবহন হবে না। ওকে, এবার আমরা আসলে তড়িৎ বিশ্লেষণে আসি। তড়িৎ বিশ্লেষণ হলো এমন একটা প্রসেস, যে প্রসেসে কি তড়িৎ শক্তিটা, না, যে প্রসেসে কি রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হবে। তড়িৎ বিশ্লেষণ হইল এমন একটা প্রসেস, যেই প্রসেসে তোমার তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হবে। এখানে আসলে কি করবা, এখানে হলো কি করা হয়, একটা ব্যাটারির মাধ্যমে কোন একটা রাসায়নিক পদার্থের মধ্যে কি করা হয়, কারেন্ট প্রবাহিত করা হয়। কারেন্ট প্রবাহিত করলে তো হয়, ওই রাসায়নিক পদার্থ বিশ্লেষিত হয়ে দুই বা ততোধিক নতুন পদার্থ সৃষ্টি করে। এটাই হলো তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাটা দেখো, আমরা দেখে আসি, তাহলে তুমি এখান থেকে সংজ্ঞাটা আমরা যা বললাম, এই যে দেখো, তড়িৎ বিশ্লেষণ হলো কি, এমন একটা প্রসেস যে পদার্থে, এই যে দেখো, দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত করলে পদার্থ বিয়োজিত হয়ে একাধিক নতুন পদার্থ সৃষ্টি করে। একাধিক নতুন পদার্থ সৃষ্টি করে, তখন তাকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলবো। কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কারেন্ট প্রবাহিত করলে ওই পদার্থটা বিশ্লেষিত হয়ে দুই বা ততোধিক নতুন পদার্থ সৃষ্টি করবে, তখন তাকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলবো। এখানে আসলে কি হয়, তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তি রূপান্তর হয়। ওকে, আমরা এবার এখানে কি করব, এটাকে একটা সার্কিটের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করবো, যেখানে কি হয় কারেন্ট। এই যে দেখো, এখানে একটা ওপেন সার্কিটটা, তো ওপেন সার্কিটটা সাপোজ ধরে যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে ইলেকট্রনটা, সাপোজ ধরে এখানে ইলেকট্রনটা আসছে, কিন্তু ইলেকট্রনটা ওই পাশে যাইতে পারতেছে না। আবার দেখো, এখানে তো ইলেকট্রন দিতে হবে, তাই না? এখান থেকে দেখো, এই পাশ থেকে কি ইলেকট্রনটা নিতে হবে, এই পাশ থেকে ইলেকট্রনটা কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে, ওকে। তা আমরা যদি এখান থেকে নিয়ে নেওয়ার মতো কাউকে পাই, দেখো এই যে এই প্রান্তে খুব বেশি ইলেকট্রন হয়ে গেছে, তো আমরা কি করব, এখান থেকে ইলেকট্রন নেওয়ার জন্য কাউকে লাগবে। আর এখানে তো ইলেকট্রন সাপ্লাই দিতে হবে, যাতে ইলেকট্রনটা এখান দিয়ে বেয়ে এই যে পজিটিভ আসতে পারে, তাহলে এখানে ইলেকট্রন দেওয়ার মতো কাউকে লাগবে। এই পাশে ইলেকট্রন নেওয়ার মতো কাউকে লাগবে, এই পাশে ইলেকট্রন দেওয়ার মতো কাউকে লাগবে। এমন দুইজনকে যদি আমি সেট আপ করে দেই, যে একজন কি করবে, এই যে নেগেটিভ প্রান্ত থেকে অনবরত ইলেকট্রনকে নিয়ে যাবে, নিয়ে কই যাবে আমি জানি না। আর আরেকজন কি করবে, যার কাছে প্রচুর ইলেকট্রন আছে, সে কি করবে, পজিটিভ প্রান্তে অনবরত ইলেকট্রন দিয়ে যাবে। তাইলে দেখো, এই যে এই দুইটা তারের মধ্যেই কিন্তু ইলেকট্রনের প্রবাহটা বর্তমান আছে। এখান থেকে ইলেকট্রন নিয়ে যাওয়ার মতো কেউ, নেগেটিভের পাশ থেকে ইলেকট্রন কেউ নিয়ে যাইতেছে, তাহলে কি অবশ্যই নেগেটিভ পার্টটা অনবরত ইলেকট্রন সাপ্লাই দিতে থাকবে, তাহলে কি তার দিয়ে অনবরত ইলেকট্রনের প্রবাহ হইতে থাকবে। আবার দেখো, আরেকজন, তার কাছে প্রচুর ইলেকট্রন আছে, সে কি করবে, পজিটিভ পাশে অনবরত ইলেকট্রন দিয়ে যাবে। তো কি করবে, তখন কি হবে, পজিটিভের এই যে তারটা দিয়ে অনবরত ইলেকট্রনের প্রবাহটা হবে। তাহলে দেখো, যেহেতু ইলেকট্রনের কিন্তু একটা প্রবাহ তুমি পাইতেছো, মানে কারেন্ট তুমি প্রবাহ পাইতেছো, তাহলে একটা ওপেন সার্কিটটা তুমি ক্লোজ সার্কিট এভাবে বানাইলা। তাহলে এটা আমরা তড়িৎ বিশ্লেষণ কোষে কিভাবে দেখাবো, দেখো এখানে খেয়াল করো, আমি একটু এখানে দেখাই, পরের পরের পেজে আমি দেখাই, তাহলে এটা বুঝতে পারবো। আমরা যে সার্কিটটা আঁকছিলাম, এই সার্কিটটা দেখো। এখন এই যে দেখো, এটা এটা আমরা বোঝার চেষ্টা করি, এখান থেকে দেখো বোঝার চেষ্টা করো। এই যে দেখো, আমরা একটা সার্কিট এখানে কি করছি, একটা সার্কিট, এই যে হলো একটা ব্যাটারি, ব্যাটারির যে বড় দাগের পার্টটাকে আমরা কি বলি, পজিটিভ পার্ট, আর কি নেগেটিভ পার্ট। কিভাবে সেট আপ দেওয়া হয় সেটা বলি। এই যে পজিটিভ পার্ট থেকে একটা তার বের করে একটা ধাতুর খণ্ড দিয়ে এই যে দ্রবণের মধ্যে দিয়ে দিলাম। এটা একটা দ্রবণ, দ্রবণের মধ্যে যে কোনো একটা পদার্থ থাকবে, যে কোনো পদার্থ থাকবে। ঠিক আছে, দ্রবণের মধ্যে দিয়ে দিলাম।
তো দ্রবণের মধ্যে দিয়ে দিলাম আর কি নেগেটিভ পার্ট থেকে একটা তার বের করে আরেকটা ধাতব খন্ডা দিয়ে দ্রবণের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এই যে যেই ধাতব মানে যেই খণ্ডটা বা এই যে খণ্ডগুলাকে এই খণ্ডগুলাকে বলা হয় কি ইলেকট্রোড বলা হয়। এই খণ্ডগুলোর নাম আছে, এই খণ্ডগুলোর নামটা হলো কি ইলেকট্রোড। আমি লিখে দিই ইলেকট্রোড, ইলেকট্রোড বলা হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো ইলেকট্রোড বলা হবে। এই যে এটার নামটা হলো কি ইলেকট্রোড, এটাও ইলেকট্রোড। ঠিক আছে, এটাও এ পাশের তো ইলেকট্রোড, এটাও ইলেকট্রোড। ওকে, দুইটা ইলেকট্রোড আছে। আচ্ছা, যেই ইলেকট্রোডটা পজিটিভ অংশের সাথে থাকে সেই ইলেকট্রোডটাকে আমরা বলবো অ্যানোড। যে ইলেকট্রোডটা পজিটিভ অংশের থাকবে, সে পজিটিভ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, সেটাকে আমরা কি বলবো অ্যানোড। আর যে ইলেকট্রোডটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো কি ক্যাথোড। এই যে ক্যাথোড নাম দিছি আমরা। ওকে, এবার দেখো একটা কি কাহিনী হয়েছে, এবার দেখো আমরা কাহিনীটা দেখো। এই যে নেগেটিভ প্রান্তটা কি ইলেকট্রন ছেড়ে দিল, এই যে এই পথে ইলেকট্রনটা আসতেছে। ওকে, ইলেকট্রনটা এখানে আসলো, আয়শা দেখলো যে যাওয়ার মতো যায়, সে চাইতেছে এখান থেকে এখানে যেতে, এখান থেকে এখানে যেতে যেতেছে, কিন্তু কোনো নেওয়ার মতো তাদের সার্কিটটা কি হয়ে আছে দেখো ওপেন হয়ে আছে। এখানের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নাই। তাদেরকে একটা দ্রবণের মধ্যে দিয়ে দিছে কিন্তু ডিরেক্ট কোনো কানেকশন নাই। তখন কি হইতাছে দেখো, এই যে এই যে ক্যাথোডের যে পার্টটা, ক্যাথোডের এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এসে ভিড় করছে। ক্যাথোডের এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এসে ভিড় করছে, কিন্তু নেওয়ার মতো কেউ নাই। তারপরে দেখো অ্যানোড কি চাইতেছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন চাইতেছে, কিন্তু দেওয়ার মতো কেউ নাই। যার ফলে সার্কিটটা কি হয়ে আছে ওপেন হয়ে আছে, কোনো কারেন্ট প্রবাহিত হইতেছে না, এ পাশ থেকে এ পাশে যাইতেছে না। তো আমরা কি করব, ক্যাথোডে যেহেতু প্রচুর ইলেকট্রন জমা হয়ে আছে, তো ক্যাথোড থেকে ইলেকট্রন নেওয়ার মতো কাউকে আমরা সেট আপ করবো। অনবরত সেই ইলেকট্রন নিয়ে যাবে, তাহলে কি ইলেকট্রনের একটা প্রবাহ এই তার জুড়ে থাকবে, ক্যাথোডের তারটা জুড়ে থাকবে। তো প্রচুর ইলেকট্রন গুলো আমরা নিয়ে নেওয়ার মতো কেউকে আমরা সেট আপ করবো। আর অ্যানোডে যেহেতু ইলেকট্রন লাগবে, তো এখানে ইলেকট্রন দেওয়ার মতো কাউকে আমরা সেট আপ করবো। তাহলে ইলেকট্রন অ্যানোডে এসে যে অ্যানোডে এখানে দিয়ে দিবে, এখান থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে কোথায় চলে আসবে পজিটিভে চলে আসবে। তাহলে দেখো দুইটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহটা বজায় থাকলো, যার ফলে কারেন্ট প্রবাহিত হইলো। এখন নিয়ে নেওয়ার জন্য আর দিয়ে দেওয়ার জন্য কি লাগবে, এখানে আবার কি নেওয়ার জন্য কাউকে লাগবে, নেওয়ার জন্য, আচ্ছা এটা না লিখি না, বাংলা এত তো এটা এখান থেকে নেওয়ার জন্য কাউকে লাগবে, এখান থেকে দেওয়ার জন্য কাউকে লাগবে। ঠিক আছে, তো ইলেকট্রন নিবে কে, যার ইলেকট্রনের ঘাটতি। কাদের ইলেকট্রনের ঘাটতি, যেগুলো পজিটিভ আয়ন। তাহলে এই যে পজিটিভ আয়ন গুলা, এখানে এই দ্রবণে যত পজিটিভ আয়ন আছে, এই পজিটিভ আয়ন গুলা কোথায় যাবে ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডের দিকে যে সে কি করবে, ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে তার কাছে রেখে দিবে। তাহলে কি ক্যাথোড থেকে ইলেকট্রন নেওয়ার মতো কাউকে আমি পাইলাম, তাহলে ইলেকট্রনের একটা প্রবাহ এখানে থাকলো। এবার দ্রবণে যত নেগেটিভ আছে, নেগেটিভের মধ্যে কি প্রচুর ইলেকট্রন আছে, তারা কোনটার দিকে যাবে অ্যানোডের দিকে যাবে। অ্যানোডে যে সে কি করবে ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে অ্যানোডে ইলেকট্রন পেয়ে গেল, সে কি করবে সেটা পজিটিভের দিকে ধাবিত করে দিবে। তাহলে এইভাবে ইলেকট্রনের প্রবাহটা থাকবে। তাহলে পজিটিভ আয়নটা কোথায় যাবে ক্যাথোডের দিকে ধাবিত হবে, আর নেগেটিভ আয়নটা কোথায় ধাবিত হবে অ্যানোডের দিকে ধাবিত হবে। এই যে দেখো ক্যাথোড দিয়ে কি হইলো, দ্রবণটা এই যে ক্যাথোড থেকে কি ইলেকট্রনটা কিন্তু ক্যাথোড থেকে দ্রবণে প্রবেশ করলো, কারণ কেউ একজন তার থেকে ইলেকট্রনটা কি করলো নিয়ে নিল, মানে দ্রবণে আসলো। আর এখান থেকে দেখো নেগেটিভটা অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে দ্রবণ থেকে ইলেকট্রনটা কোথায় চলে গেল অ্যানোডে চলে গেল। তাহলে এই যে দেওয়া নেওয়ার কাজটা করার জন্য আমাদের পজিটিভ নেগেটিভ আয়ন লাগবে। তো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা 9-10 এগুলো পড়ছো, সুতরাং তোমাদের কাছে এত কঠিন হওয়ার কথা নেই এগুলো। ওকে, আমরা দেখি উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। এবার দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড। এই যে দেখো একটা দ্রবণ, আমরা দেখো খেয়াল করে আমরা দেখছি এখানে। ঠিক আছে, ওকে। আমরা দেখো এখানে কি করছি, গলিত সোডিয়াম ক্লোরাইড। ওকে, গলিত সোডিয়াম ক্লোরাইড মানে কি, হোয়াট ইজ গলিত সোডিয়াম ক্লোরাইড। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে তুমি সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে গলাইছো, তাপ দিয়ে গলাইছো, ওইখানে কিন্তু কোনো পানি থাকবে না। তো তাপ দিয়ে গলাইছো, গলাইলে কি হবে, এই সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়েছে অবশ্যই, এজন্যই তুমি গলাইতে পারছো। তো সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়ে কি কি আয়ন সৃষ্টি করবে, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। তাহলে এই যে যে গলিত দ্রবণটা আছে, এই গলিত দ্রবণে দুই ধরনের আয়ন আছে, একটা পজিটিভ আয়ন যেটা হলো সোডিয়াম প্লাস, আর নেগেটিভ আয়নটা ক্লোরাইড মাইনাস। আচ্ছা, এবার তড়িৎ বিশ্লেষণ শুরু হবে। তুমি ব্যাটারিটা চালু করে দিছো, এই ক্যাথোডের এক প্রান্তে এসে প্রচুর ইলেকট্রন জমা হয়েছে, আর অ্যানোড চাইতেছে ইলেকট্রন দাও আমাকে। তো ক্যাথোড থেকে ইলেকট্রন নেওয়ার জন্য কে ধাবিত হবে, সোডিয়াম।
সোডিয়ামের ইলেকট্রনের ঘাটতি আছে, সে কার দিকে ধাবিত হবে? ক্যাথোডের দিকে, কারণ ক্যাথোডে প্রচুর ইলেকট্রন আছে। ক্যাথোডে ধাবিত হলো সে, ক্যাথোডে যেয়ে কি করবে? ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কি করবে? এই যে দেখো, ক্যাথোডে গেল, সোডিয়াম প্লাসটা ক্যাথোডে গেল, এই যে দেখো নিচে বিক্রিয়া আছে, সোডিয়াম প্লাসটা ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে সেই ইলেকট্রনটা গ্রহণ করে কি করলো? সোডিয়াম পরমাণুতে পরিণত হয়ে গেল। তাহলে এটা কি বিক্রিয়া হইলো? বিজারণ বিক্রিয়া হইলো। ইলেকট্রন গ্রহণ হইছে, গ্রহণ মানে কি? বিজারণ। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হইলো? বিজারণ বিক্রিয়া হইলো। ওকে, নিয়ে নিলাম, ইলেকট্রনটা নিয়ে নিলাম। এরকম সোডিয়াম প্লাস অনেক অণু আছে, নিতে থাকবে, অনবরত নিতে থাকবে। অন্যদিকে অ্যানোডে ইলেকট্রন দরকার, ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য কাউকে লাগবে, যার মধ্যে বেশি ইলেকট্রন সেই তো অ্যানোডের দিকে যাবে। এই যে ক্লোরাইড, ক্লোরাইডের মধ্যে বেশি ইলেকট্রন, সে কার দিকে ধাবিত হবে? অ্যানোডের দিকে ধাবিত হবে। সে অ্যানোডে যেয়ে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। এই যে দেখো ক্লোরাইডটা অ্যানোডে যে ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হলো? ক্লোরিন গ্যাসে পরিণত হইলো। এখানে কি বিক্রিয়া হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। তাহলে দেখো ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে হয় কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। ওকে, এই যে আমাদের তড়িৎ পরিবহন হলো। এখন লাভ হইলো কি এখানে? লাভটা দেখো, খেয়াল করো, আমাদের তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাটা কি বলছিলাম? আমরা কোন একটা পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করব, কারেন্ট প্রবাহিত করলে সেটা বিশ্লেষিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করবে, দুই বা ততোধিক নতুন পদার্থ সৃষ্টি করবে। দেখো আমরা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করছিলাম, বিশ্লেষিত হয়ে তোমাকে আলাদা সোডিয়াম দিছে, আলাদা ক্লোরিন গ্যাস দিছে, তাহলে দুই বা ততোধিক নতুন পদার্থ পাইলে না তুমি? এই যে এটাই হলো তড়িৎ বিশ্লেষণ। এগুলোর ব্যবহার দেখলে আরো তোমাদের ক্লিয়ার হবে যে এটা কেন করতেছি আমরা। ঠিক আছে, এটাই। তাহলে এই যে এখানে তড়িৎ বিশ্লেষণটা এইভাবে আমরা শেষ করলাম। আরো দুই একটা দেখি আমরা। আমরা যে জারণ ইয়া থেকে সক্রিয়তা সিরিজ থেকে একটা দেখি, ঠিক আছে? ওইটা তাহলে আরো সক্রিয়তা সিরিজটা আমি ক্যান করতে বললাম। এবার দেখো জলীয় সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? জলীয় সোডিয়াম ক্লোরাইড, বা এটাকে আমরা কি বলবো? আহ আহ আচ্ছা, জলীয় সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইন। ওকে, আচ্ছা, এই সোডিয়াম ক্লোরাইডটার আমি নেক্সট দিন আমি এটা দেখাবো। এটার আরেকটা আছে, দুইটা আছে, দুইটা আমাকে একসাথে এঁকে তারপর দেখাইতে হবে, ঠিক আছে? তো আমরা দেখো, আমরা আজকে যে পড়াশোনাগুলো আমরা দেখলাম, তাহলে আমরা একটু ইয়া করি, ফার্দার আমরা একটু এখানে আমরা রিভাইজ দিই যেগুলো আমরা পড়লাম। প্রথমে আমরা যেটা দেখছি, আমরা সোডিয়াম ক্লোরাইড আর ইয়াটা আমরা সামনে দেখাবো, সমস্যা নেই। নেক্সট ক্লাসে হয়তো আমাদের, নেক্সট ক্লাস তো আমাদের কি পড়া? বায়োলজি পড়া, ঠিক আছে? তো তারপর ক্লাসে আমি ওগুলা সোডিয়াম ক্লোরাইড আরো কয়েকটা তড়িৎ বিশ্লেষণ আমি দেখাবো। আজকে আমি জাস্ট বেসিকটা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এই অধ্যায়ে যেগুলো শিখলাম, মানে যেগুলো আমাদের শিখার বিষয়, সেগুলো হলো, প্রথমে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের শক্তি নিয়ে আমরা আলোচনা করছি, যে রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, এগুলা নিয়ে। তো রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তির মধ্যে খেয়াল করো, আহ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করা। আমরা এই অধ্যায়ে আমরা দেখবো যে রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা, তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা। তো আমরা দেখছিলাম তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের পরিবাহিতা দেখছিলাম, তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী, ইলেকট্রনের পরিবাহী, এগুলা তোমরা লাইন বাই লাইন পড়বা, এগুলোর সাথে নতুন কোনো কিছু নেই। ওকে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আমাদের মেইন আলোচনা। তড়িৎ বিশ্লেষ্য এমন একটা পরিবাহী যেগুলো আয়নের মাধ্যমে পরিবাহিত হয়। ওই যে দেখলাম না, আয়নের মাধ্যমে তড়িৎটা পরিবহন হইলো, সোডিয়াম প্লাসটা ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরাইডটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে কি আয়নের মাধ্যমে জিনিসটা হইতেছে না? সোডিয়াম প্লাসটা কি আয়ন, ক্লোরাইডটা কি আয়ন? এখানে কি আয়নের মাধ্যমে সবকিছু হইতেছে। এখানে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হইতেছে কিভাবে? ওখানে আমরা তড়িৎ শক্তি দিছি, আমরা কিন্তু ব্যাটারির মাধ্যমে কারেন্টটা দিছি। কারেন্টটা দেওয়ার কারণে এখানে কি আয়ন গুলা বিয়োজিত হয়ে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে নতুন পদার্থ সৃষ্টি করতেছে। এই যে নতুন পদার্থ সৃষ্টি করা, বা এগুলা কিন্তু রাসায়নিক জিনিস ব্যাপার, তাহলে রাসায়নিক শক্তিতে রূপান্তর হইতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরো কিছু জিনিস তোমাকে একটু ক্লিয়ারলি জানতে হবে। আমরা এটা তোমরা নেক্সট দিন মুখস্থ করে রাখবে, আমরা এটা থেকে নেক্সট দিন পড়বো। আমরা আহ, এই যে সক্রিয়তা সিরিজটা নেক্সট দিন আমি তোমাদের ইয়নকে জানাই দিবা যে সক্রিয়তা সিরিজটা তোমাদের সিরিয়ালি মুখস্থ করতে হবে, ঠিক আছে? সিরিয়ালি মুখস্থ করতে হবে। আমি একটা শর্টকাট তোমাদের একটা, মানে একটা বুলি, বুলি বলে না ওইটাকে, যে তোমার ধরো আমরা যে কে কে নাম দেয় এবার এলে জন্য ফিরে পাবে, হ্যাঁ, এরকম একটা লাইন তোমাদের আমি বলে দিব, ঠিক আছে? ওই লাইনটা দিয়ে তোমাদের হেল্পটা কি হবে? ওই লাইনটা দিয়ে তোমরা, ওই লাইনটা দিয়ে তোমরা সহজে মনে রাখতে পারবা। বাট এই জিনিসগুলো তোমার সিরিয়ালি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বিভবের মানটা মুখস্থ করতে হবে না, এই বিক্রিয়াও দেখতে হবে না তোমাদের, জাস্ট এই জিনিসটা সিরিয়ালি আপাতত মুখস্থ করো। পরে আমরা বাকিগুলো পরে দেখবো। তুমি সিরিয়ালি মুখস্থ করো। প্রথমে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, ক্লোরিন, কপার, আয়োডিন, এটা হলে কি মার্কিউরি বা পারদ, সিলভার, ব্রোমিন,
ক্লোরিন, এরকম গোল্ড, এরকম এগুলো মনে রাখতে হবে। আমি তোমাদের একটা লিখে আমি তোমাদের একটা দিয়ে দিব, সমস্যা নেই। নেগেটিভেরটা তো মাত্র 5টা, এগুলো মনে রাখতে হবে। তড়িৎ বিশ্লেষণে আমরা দেখলাম, তড়িৎ বিশ্লেষণে এই ওপেন সার্কিট ক্লোজ সার্কিট ব্যাপারটা ইন্টারেস্টিং, এটা তোমরা জানবা। অ্যানোড কাকে বলে, ক্যাথোড কাকে বলে। আচ্ছা, এই পজিটিভ আয়ন গুলাকে বলা হয় ক্যাটায়ন। ওকে, পজিটিভ যে আয়ন গুলা, তড়িৎ বিশ্লেষণে দুই ধরনের আয়ন লাগে, একটা হলো পজিটিভ আয়ন, একটা হলো নেগেটিভ আয়ন। পজিটিভ আয়নটাকে বলা হয় ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নটাকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে, তাহলে ক্যাটায়নটা কার দিকে ধাবিত হয়? ক্যাথোডের দিকে। আর অ্যানায়নটা কার দিকে ধাবিত হয়? অ্যানোডের দিকে। ক্যাথোড এমন একটা ইলেকট্রোড, যে ইলেকট্রোড দিয়ে কি ইলেকট্রন দ্রবণে প্রবেশ করে। আর অ্যানোড এমন একটা ইলেকট্রোড, যে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন দ্রবণ ছেড়ে চলে যায়। এটা মনে রাখতে হবে, এটাকে নৈবিত থেকে আসে। ক্যাথোড দিয়ে কি করে? ইলেকট্রন দ্রবণে প্রবেশ করে। আর অ্যানোড দিয়ে কি করে? ইলেকট্রন দ্রবণ ছেড়ে চলে যায়। কিভাবে? এই যে দেখো, ক্যাথোডে প্রচুর ইলেকট্রন আছে, সেটা পজিটিভ আয়নটা নিয়ে আসলো। তো পজিটিভ আয়নটা কোথায় নিয়ে আসলো? দ্রবণে নিয়ে আসলো না? তাহলে কি, ইলেকট্রোড থেকে দ্রবণে ইলেকট্রন প্রবেশ করলো। আর অ্যানোডে দেখো কি করলো, ইলেকট্রন, অ্যানোডে কি নেগেটিভ আয়ন গুলা অ্যানোডে ইলেকট্রন দিয়ে দিল, তাহলে কি দ্রবণ থেকে ইলেকট্রোডে দিয়ে দিল, তাহলে দ্রবণ ছেড়ে চলে গেল না? এটাই আর কি, এটা নৈমিত্তিকও আসে। এই যে এখানে লাইনটা আছে, দেখাই তোমাকে, এই যে দেখো। আচ্ছা, যে তড়িৎদ্বার ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং তা দিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনটা কি দ্রবণে প্রবেশ করে, তাকে ক্যাথোড বলে। আর যে তড়িৎদ্বার দিয়ে ইলেকট্রন দ্রবণ ছেড়ে চলে যায়, তাকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। ঠিক আছে, আর এই যে দেখো, তড়িৎদ্বার অ্যানোডে কি হয়? জারণ, ওই যে ইলেকট্রনের ত্যাগ হয়। আর ক্যাথোডে কি হয়? বিজারণ, মানে ইলেকট্রনের গ্রহণ হয়। এই জিনিসগুলো তোমরা পড়ো, লাইন বাই লাইন পড়ো। বাট আমি জাস্ট একদম বেসিক জিনিসগুলো দেখাইছি আজকে। নেক্সট দিন আমি আরো একটু ডিপে যাব। তড়িৎ বিশ্লেষণটা অনেকটা 9-10-এ তোমরা পড়ছো, সুতরাং এগুলো রিপিট হবে, বুঝতে পারতেছো। বাট এগুলো জানা জরুরি, আর নতুন ভাবে জানা জরুরি। ঠিক আছে, তো আমি যদি বোঝার চেষ্টা করছি, আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই থাকবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কারো প্রবলেম থাকলে আমাকে ইনবক্সে নক করবা, ছবি দিবা, দরকার হলে আমি ভয়েস পাঠাবো, ভিডিও পাঠাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ফিল ফ্রি টু নক মি। ওকে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ।